সাতক্ষীরার জামাত ইসলামের এমপি সাহেবের ঘটনা আপনারা সবাই দেখেছেন। গেল 2 দিন ধরে তার এই ভিডিও নিয়ে যদি কনক্লুশনে আসি তাহলে বিষয়টা এরকম দাঁড়াবে যে ইয়েস, এই ভিডিওটা সত্য, তিনি অপরাধ করেছেন। সত্যি খারাপ লাগছে যে এরকম একজন বয়স্ক মানুষ। দেখেন ভাই, আপনাদের একটা কথা বলি, জামাত ইসলাম ফেরেশতাদের দল না, এটা মানুষের দল। এখন জামাত ইসলামের ভাইদেরকে বলবো, জামাত ইসলামের নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছে তাদেরকেও বলবো যে ভাই, ওনার পানিশমেন্ট দেন, ওনার দল থেকে বহিষ্কার করে তারপরে আপনি কলঙ্ক মুক্ত হন। জামাত ইসলামের ভাই খালি উনি একা না, আমি সরাসরি বলি, ওনার মতো এরকম আরো 4 জন 5 জন 10 জন একই কাজ তারা হয়তো গোপনে করছে। যে মুখে দিনরাত দেওয়া হতো নৈতিকতা আর জান্নাতের সুসংবাদ, সেই মুখটাই এখন এক হোটেলের অন্ধকার ঘরে তথাকথিত মানবিক সেবায় এক নারীর সাথে ব্যস্ত। খুব লজ্জা পাইতেছি ভাই, এটা মাস্ক থাকলে মুখ ঢাইকে আসতাম। গাজী নজরুল ইসলাম এমপি সাতক্ষীরা 4 আসনের, কেন উনি এই কাজটা করলো বুঝলাম না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, ভিডিওটি প্লে করেছেন, অনুরোধ করব তাদের সকলকে দয়া করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে, প্রিয় দর্শক। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা সকলেই অবগত আছেন সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের আলোচিত ভাইরাল ঘটনাটি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে, যেখানে একটা অল্প বয়সী তরুণী কিংবা অল্প বয়সী এক মেয়ের সঙ্গে হাতে নাতে পাকড়াও করা হয়েছে এই সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে। তারপর থেকেই নানা ধরনের কথোপকথন, আলোচনা, সমালোচনা চলছে বাংলাদেশ জামায়াত ইসলামীর দলটিকে কেন্দ্র করে। জামায়াতের নেতাকর্মীদের মধ্যে এরকম অনেকেই আছে নাকি শুধুমাত্র এই গাজী নজরুল ইসলামই এইরকম? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সাংবাদিক ইলিয়াস হোসেন জামায়াত নেতা ও সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুলকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে। সাংবাদিক ইলিয়াস এই বিষয়টি নিয়ে কথা বলেছে। গাজী নজরুল ইস্যুতে মুখ খুলে কি বলল বর্তমান সময়ের সাহসী কণ্ঠ, সাহসী সংবাদকর্মী সাংবাদিক ইলিয়াস, সেটা আমরা শুনব। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, জামায়াতের এই নেতা গাজী নজরুল ইসলাম তিনি প্রথমে বলেছিল যে তার ভাইরাল আলোচিত ভিডিওটি এআই দিয়ে তৈরি। পরবর্তীতে সে দ্বিতীয় স্ত্রী দাবি করে ওই তরুণীকে। পরবর্তীতে সে বলে যে সেই ঘটনা সত্য, সে তার স্ত্রীর সঙ্গে ছিল, ওই মেয়েটি তার দ্বিতীয় স্ত্রী। এরপরে বলে তাকে ফাঁসানোর জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। আসলে কি তাই? সত্যিকার অর্থেই কি তাকে ফাঁসানো হয়েছে ষড়যন্ত্রমূলকভাবে, নাকি সে মেয়ে নিয়ে ফুর্তি করতে গিয়ে ধরা খেয়েছে? এখন ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য তিনি নতুন একটা গল্প তৈরি করছে। সাংবাদিক ইলিয়াস কী বলল সেটা শুনি, তারপরে কথা বলি। এই ধরনের ব্যক্তি আরও অনেক রয়েছে জামায়াতের মধ্যে, তাদেরকে অপসারণ না করলে আমি মনে করি জামায়াতের নাম বদনাম হবে। সাতক্ষীরার জামাত ইসলামের এমপি সাহেবের ঘটনা আপনারা সবাই দেখেছেন। গেল 2 দিন ধরে তার এই ভিডিও নিয়ে যদি কনক্লুশনে আসি তাহলে বিষয়টা এরকম দাঁড়াবে যে ইয়েস, এই ভিডিওটা সত্য, তিনি অপরাধ করেছেন। আমার সত্যি খারাপ লাগছে যে এরকম একজন বয়স্ক মানুষ, আমাকে যদি জিজ্ঞেস করেন ভাই, আমি তো তিনার মতো একজন মানুষ এটা করার পরে সেটা আমি আমার ফেসবুকে দিয়েছিল। আমি আমার আগেই যদিও এটা ভাইরাল হয়ে গিয়েছিল, আমি দেওয়ার পরে আমার শুভাকাঙ্ক্ষী যারা আমার জামাত ইসলামের কেন্দ্রীয় কোনো কেউ না, বাট অনেকেই আমাকে ফোন করেছেন যারা আমাকে পছন্দ করেন যে ইলিয়াস ভাই, আপনিও ভিডিওটা দিলেন কেন এটা না দিয়ে। দেখেন ভাই, আপনাদের একটা কথা বলি, জামাত ইসলাম ফেরেশতাদের দল না, এটা মানুষের দল। তাহলে আমরা এটা জামাত ইসলামের মতো একটা সংগঠন বা আমাদের মতো সাধারণ মানুষ আমরা ভুল করতেই পারি, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। আমি মনে করি ভাই, আপনাদের এই দায় ঘাড়ের মধ্যে না নিয়ে আপনি তাকে পানিশমেন্ট দেন। আপনাদের এইটা এইভাবে বলা উচিত যে জামাত ইসলাম একটা মানুষের দল, আমরা মানুষ মাত্রই ভুল হইতে পারে, সো আমরা তাকে পানিশমেন্ট দিয়েছি, দল থেকে পদত্যাগ বহিষ্কার করেছি, ব্যাস শেষ, এই পর্যন্তই। এরপরে সে বিষয়টা নিয়ে, যেহেতু বাংলাদেশ শরিয়া আইন হইলে তো তাকে, আমি মনে করি এখন সে তার বিষয়টা আল্লাহর সাথে ডিল করুক। আল্লাহ যদি তাকে ক্ষমা করেন বা তিনি যদি আসলে বিয়ে করে থাকেন তাহলে তাকে বিয়ে করে ঘরে নিয়ে যাক।
অনেকেই বলছেন যে তার বয়স এত বয়স, ওনার মেয়েটার বয়স ছোট। ছোট ভাই শাওন যখন দাদার সাথে যায় লুটোপুটু খেলে তখন বয়স হয় না? শাওনের বয়স তো ছোট। শাওনের দাদার চাইতে শাওনের বয়স হুমায়ুন আহমেদ কাকার চাইতে তার বয়স ছোট ছিল না? তো দাদার সাথে সে খেলে নাই, আগাম কুগাম করে নাই, মুনাসপল্লি টুলিও বিভিন্ন জায়গায় খেলা টেলা তো আগেই করছে, করে তারপরে যা বিয়ে করছে। তো এগুলোতে সমস্যা হয়নি, জামাত ইসলাম উনি করছে এই জন্য সমস্যা হয়েছে। এখন জামাত ইসলামের ভাইদেরকে বলবো, জামাত ইসলামের নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছে তাদেরকেও বলবো যে ভাই ওনার পানিশমেন্ট দেন, ওনার দল থেকে বহিষ্কার করে তারপরে আপনি কলঙ্কমুক্ত হন। জামাত ইসলামের ভাই খালি উনি একা না, আমি সরাসরি বলি ওনার মতো এরকম আরো 4 জন 5 জন 10 জন 20 জন থাকতে পারে। এই একই কাজ তারা হয়তো গোপনে গোপন করছে, ধরা পড়ে নাই তাই ভালো। আমাদের বাংলাদেশে একটা সমস্যা হলো যে ধরা না পড়ছে যে সে ততক্ষণ পর্যন্ত সে ফেরেস্তা, ধরা পড়লে তার মতো অপরাধ আর কেউ করে নাই। সবাই এখন উঠে পড়ে লাগছে জামাত ইসলামের ওই লোকের বিরুদ্ধে, সবাই অ্যাজ ইফ মানে বাংলাদেশের মানুষ মেয়েদের দিকে চোখ তুলে তাকায় না। অবাক হয়ে দেখতেছি ভাই, গোলাম ময়লা রনির মতো লোক যে বড় বউকে বলছে যে আমার মেশিন চলে না, ছোট বউর সাথে যায় মেশিন চালায়। আমার ইউটিউবে আছে, এখন আমার ইউটিউব চ্যানেলে যায়েন, সেখানে তার সেই ছোট বউয়ের পুরো অডিও আছে। ছোট বউরে বলছে যে ছোট বউর সাথে মেশিন চালায়, বড় বউরে বলছে আমার মেশিন কিন্তু ঠিক নাই। শুনছেন না? এই কথা তার নিজের বউ বলছে। তো সেই গোলাম মাওলা রনির মতো একটা লোক, কালকে আমি কিছুক্ষণ আগে একটা পেজে আপনার তার আমার টাইম লাইনে এসছে, সেখানে দেখি যে সে আমিরকে নিয়ে, জামাতের আমিরকে নিয়ে একটা পোস্ট দিয়েছেন। তো আমি সেখানে গেলাম, যাওয়ার পরে দেখেছি 8-10টা পোস্ট করেছে শুধু এই সাতক্ষীরার এমপি সাহেবের এটার বিষয় নিয়ে। বিশ্বাস করেন গোলাম ময়লা রনির বউয়ের যে অডিও আমি ছাড়লাম, ওইটা ছাড়ার পরেও আমার পক্ষে বাঁচা সম্ভব হইতো না। সেই ব্যক্তি এরকম কোনো ঘটনা যদি আমার আসতো, যদি বেঁচেও থাকতাম, আমি 4-5 দিন সোশ্যাল মিডিয়াতে আসতাম না। ও এই লোকের নিয়ে এগুলো বলে, লুচ্চা তুই যে আকাম কুকাম করছিস, বড় বড় মেশিন চলে না বলে আরেক বেটিরে গোপনে বিয়ে করে তারপরে আরেক জায়গায় গিয়া থাকিস, তুই কেমনে এটা নিয়ে আলোচনা করতে আসিস? এও কথা বলে। এখন অন্যান্য রাজনৈতিক দলের কথা যদি বলি ভাই, নাম ধরে বললাম না, কিন্তু সবার পাশার নিচেই না গু আছে, একটু হাত দিয়ে দেখেন। বহু জায়গা থেকে আপনাদের এই যে বিএনপির মহাসচিব মহোদয় আছে না, মহাসচিব মহোদয় নিয়ে আপনারা তো আলাপ টালাপ করেন না। আপনাদের মহাসচিব মহোদয় আপনাদের দলের কেন্দ্রীয় এক নেতা, যেই নেতা কোভিডের পরপর মারা গিয়েছে, তার বউরের সাথে লুটোপুটু করেছেন। শুধু তিনি একা না, দলের আরো 3-4 জন বহু বড় বড় মন্ত্রী তিনারা এখন তার সেই বউর সাথে লুটোপুটু করেছেন। তো আমি মাঝখানে একটা দিতে চেয়েছিলাম না, কয়েক সেকেন্ডের একটা প্রোমো দিলাম না, ট্রেলার দিলাম, আপনার একটা পর্ব আসছে আগামীকাল। ওইটা দেওয়ার পরে কাপড় চোপড় নষ্ট হয়ে গেছিল বেশ কয়েকজনের, বিশাল বড় এক জায়গা থেকে ফোন করে তখন বললো যে ভাই নতুন একটা সরকার আসছে, আপনি এই মুহূর্তে এটা দিলে। তো দেই নেই, চেপে রেখেছে। কারণ বিএনপির সাথে তো আর আওয়ামী লীগের মতো অবস্থায় আমরাও যাইতে চাই না, বিএনপির সাথে তাল মিলায় চলে যেতে চাই যতক্ষণ পর্যন্ত তারা ভারতের সাথে আওয়ামী লীগের মতো নিজের পিছন পশ্চাৎ দেশ ভাড়া না দিয়ে দেয়। তাদের সাথে রাজনৈতিক একটাই থাকবে। আমি তো সরাসরি দাঁড়িপাল্লার ভোট চেয়েছি, আমি এখন আমার পত্র দিবে বিএনপি, আমার কোনো সুযোগ সুবিধা দিবে, এই জন্য আমি ওই লেভেলের ছোট লোক জীবনে হয়েও নাই। আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত না করে। সামনের বার নির্বাচন যদি আসে, সামনের নির্বাচনে আমি হয়তো দাঁড়িপাল্লার ভোটই চাবো। যদি যদি এই অবস্থায় থাকে, আপনি যত কিছু দিয়ে বুঝান, যত আপনি বিএনপি করলে বিএনপির প্রতি আপনার ভালোবাসা থাকবে, বিএনপির প্রতি আপনার আবেগ থাকবে, সব ঠিক আছে ভাই, কিন্তু আপনি একটা এলাকায় যদি জামাতের আর বিএনপির লোকের ভাগাভাগি করেন, ওই আপনি ভালো মানুষ খুঁজতে গেলে আপনাকে যদি শতভাগ সৎ এরকম কোনো মানুষ খুঁজেন, সেই পার্সেন্টেজটা বিএনপি তো আসে, বাট জামাতে সেটার সংখ্যা বেশি। এটা আমি মনে করি। আপনার কাছে এটার ভিন্ন কোনো মতামত থাকলে সেটা আপনার ব্যাপার, কিন্তু আমি মনে করি এটা। এখন সেই বিএনপির লোকজনও কিন্তু এটা নিয়ে ব্যাপক কোলাহল চলছে, তাদের ভেতরে খুব উত্তেজনা চলছে। তো করেন, সমস্যা নাই, যিনি এটা করেছেন তার এই পানিশমেন্টটুকু তার প্রাপ্য, এবং সেটা সে সোশ্যাল মিডিয়াতে পাচ্ছে। আমার মনে হয় তার পরিবারের মানুষজন এখন খুব খারাপ একটা অবস্থার ভেতরে আছে। যেহেতু জামাত ইসলাম করে ওই পরিবার বা যে এমপি সাহেব নিজেও হয়তো আমাকে খুবই পছন্দ করেন, তারপরেও তার বিরুদ্ধে আমি কথা বলছি, কিছু করার নেই। কারণ খারাপ যেটা সেটা আপনাকে বলতে হবে। জামায়াত ইসলামী যেদিন কিনা মানে এই রাস্তায় যাইতে থাকবে, তাদেরকেও আমরা ভারত বিরোধী বলতে বাংলাদেশ একদম শতভাগ যদি চিন্তা করি, সেটা জামাত ইসলাম। সেই দলের নেতা যদি ধরেন এটা ধরা না পড়তো, তাকে ভারতীয় এক ট্র্যাপের মধ্যে সে পড়তো, তাকে যদি ভারত করতো, বাংলাদেশে বহু রাজনৈতিক নেতা, বহু সেনা কর্মকর্তা, বহু পুলিশের কর্মকর্তা, আমলা, অনেককে ভারত এইভাবে ট্র্যাপ দিয়ে তারপরে এই যে 15 বছর যেটা করেছে, এটা করেছে তারা সারা জীবন। সো এখন ওনাকেও তো এটা করতে পারতো। সো জামাত ইসলামে যদি নাকি এরকম 5-7টাকে তারা দলে নিতে পারে, আপনি বুঝতে পারেন যে এই দেশের নিরাপত্তা কোথায় যাবে। তো এখান থেকে আমাদেরকে হিসাব করে তারপরে চলতে হবে।
কিন্তু জামাত ইসলামের বিরুদ্ধে যেরকম বলছে, আমি কিন্তু এটা আমার পেজে দিয়েছি, আগেই বলছি, সো আমার বলতে পারবে না যে আমি পার্সিয়ালিটি করেছি। আবার এটাও মনে করেন না যে আমাদের হাতে বোধহয় আর অন্য কারোর কোনো কিছু নাই। আপনাদের নিজেদের দলের লোকই সবচাইতে বেশি এটা বিএনপি করে, বিএনপি নিজেদের দলের লোকই নিজেরা পাঠায়, নাম আর বললাম না। তো আপনাদের এগুলি দেখাই না তো আমরা আওয়ামী লীগের সময় যারে পাইছি তারই ন্যাংটা করে দিয়েছি। এই যে হারুন থেকে শুরু করে জাহাঙ্গীর কবির, নানক টানক সব কিন্তু আমার হাত দিয়ে গিয়েছে। আমরা এখন করি না, কেন করি না? আপনার কি মনে হয় যে আমাদের কাছে আসে না? কিছু আসে, কিন্তু করি না, কারণ আপনাদের সাথে তো আমাদের সেই বিরোধ তৈরি হয় নাই। কারণ আপনি যখন দেখবো আপনি দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, ভারতের পক্ষে কাজ করবেন, ওই দিন দেখবেন ইলিয়াসের কাছে কার কারটা আছে। আপনি ফেসবুক বন্ধ করে দেবেন, ইউটিউব বন্ধ করে টিকটকে যায় ছাড়বো, টেলিগ্রামে ছাড়বো, হোয়াটসঅ্যাপে ছাড়বো, কয় দিকে আটকাবেন আপনি? আর এই জিনিস ছাড়ার পরে আপনি কই ছাড়ছেন ওইটা ম্যাটার করে না, ফেসবুকে না ইউটিউবে ছাড়ছেন ম্যাটার, যে কোনো এক জায়গায় খালি দিয়ে দিবেন, ওইটা সারা দেশে দেখবেন ছড়াই গেছে। আপনি আমার পেজ বন্ধ করে লাভ নেই। তো আমরা সেই জায়গায় যাইতে চাই না, বিএনপির সাথে সেই সম্পর্ক আশা করি হবেও না। যা যা হচ্ছে এখন পর্যন্ত, চীন সফর পর থেকে যা যা ঘটছে সোফার এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ গুড। আমরা যদি দেখি বাংলাদেশের বর্তমান সরকার আবার ভারতের সাথে গিয়েছে, তখন তো আমাদের ভাই আপনাদের বিরুদ্ধে যাইতে হবে। সিদ্ধান্ত আপনাদের, আপনারা যেরকম করে আমার পদ দেওয়ারও দরকার নেই, আমার আপনার সুবিধা দেওয়ারও দরকার নাই। আমার জীবনে ভাই মানে হাজার হাজার কোটি, শত শত কোটি টাকার মালিক হওয়ার ইচ্ছাই নাই। আপনি আমার করবেন কেমন? আমার আমি চলাফেরা চলতে পারি, আমার যা খাইতে মনে চায়, ঘুরতে মনে চায়, যেটা কিনতে মনে চায়, আলহামদুলিল্লাহ আমার এইটুকু চললেই হয়েছে। আল্লাহর কাছে খালি বলি যে আল্লাহ আমাদের চলায় নিয়ে যাও, আটকায় দিও না কোনো জায়গায় গিয়ে, যেন কারোর কাছে হাত না পাত্তায়। এর বাইরে কোনো কিছু না। আপনার কাছে আমি কিছু চাই না, জাস্ট ভারত থেকে দূরে থাকতে হবে আপনাকে, এর বাইরে কোনো কিছু নাই। এখন এই বিএনপি এবং অন্যান্য আওয়ামী লীগ সহ তারপরে সাধারণ মানুষ যারা যারা এগুলো করছে, এটা তো ভাই ট্রল এটা করবে, এটা কোনো ব্যাপার না। বিএনপির আজকে একটা কেউ কিছু পাইলে জামাত ইসলামের লোকজনও, শিবিরের পোলাপানও, তারাও এইভাবে ট্রল করবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু একটা বিষয় আমার মাথায় আসে না, সেটা হলো বাংলাদেশের প্রতিটা গণমাধ্যম, অলমোস্ট প্রতিটা গণমাধ্যম এটা নিয়ে নিউজ করেছে। এটা কি বাংলাদেশের মেইন স্ট্রিম গণমাধ্যমে নিউজ করার ব্যাপার? এটা কি হয় বাংলাদেশে? সবসময় এরকম হয়? আপনারা কি মানে আমি ধরেন আওয়ামী লীগের সময় হারুনের টুনটুনি দেখানো হয়েছিল না? হারুনের টুনটুনি যখন দেখালাম আপনারা সোশ্যাল মিডিয়াতে নিউজ করছিলেন। জাহাঙ্গীর কবির নানকেরটা বের করার সময় নিউজ করছিলেন আপনারা সোশ্যাল মিডিয়াতে। পরিমণি যখন কিনা ওই যে সাকলা ইন্ডিয়া নিয়ে করলো, তখন আমি ভিডিও ছাড়লাম, তখন আপনারা নিউজ করছেন কি ইলিয়াসের হাতে কিভাবে গেল এই ভিডিও। আপনারা কিন্তু ওইটা নিয়ে নিউজ করেন নাই, আমার এইভাবে কি। কিন্তু এখন জামাত ইসলামের একজন এমপির বিরুদ্ধে এটা হওয়ার পরে প্রতিটা নিউজ, প্রতিটা গণমাধ্যম অলমোস্ট শুধু নিউজ করেই নাই, ফলো আপ নিউজও 4টা 5টা 10টা 15টা পর্যন্ত ফলো আপ নিউজ করছে, এরকম গণমাধ্যম আমাদের দেশে আছে। তো আপনারা না ব্যক্তিগত আক্রমণ থেকে নাকি আপনারা বেঁচে থাকেন, এগুলো নাকি ব্যক্তিগত বিষয়। তো ব্যক্তিগত আক্রমণ করে না, ব্যক্তিগত আক্রমণ জামাত করলেই তখন খালি ব্যক্তিগত আক্রমণ করা যায় নাকি, অন্যদের বেলায় আর করা যায় না? জামাত ইসলামের নেতাদেরকে মিথ্যা আপনার বানায় বলছেন যে তারা নাকি এই মতিউর রহমান নিজামী হরিণ এনেছে, মেয়ে নিয়ে তারপরে পাকিস্তান ক্যাম্পে নিয়ে দিয়ে আসতো। তো আপনি তার এই যে মিথ্যা কথাটা বললেন, মিথ্যা কথা বলে লোকটার ফাঁসি দেওয়ালেন, এগুলো আপনাদের নিউজ পত্রিকা, টেলিভিশন আপনারা এগুলো প্রচার করেছেন। আপনারা এগুলো অনুসন্ধান দেখায় তারপরে মিথ্যা ইতিহাস বানায় তারপরে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। তখন ব্যক্তিগত আক্রমণ ছিল না। অতএব আমরা লেভেলটা মানে এই একদম লেভেলই দেখতে চাই, ফিল্ডটাকে লেভেল দেখতে চাই, যাতে দুই দল সমানভাবে খেলতে পারে। আপনি রেফারির ভূমিকায় যখন থাকবেন গণমাধ্যম, আপনাকে কিন্তু নিরপেক্ষ থাকতে হবে, কিন্তু এই জায়গাগুলোতে আমরা নিরপেক্ষ দেখি না। আসসালামু আলাইকুম। জামায়াতের এমপি গাজী নজরুল ইসলামের অন্তরঙ্গ ভিডিও ভাইরাল। ধর্মের দোহাই দিয়ে রাজনীতি আর বেডরুমে বসে ইনডোর কেলেঙ্কারি হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় বোমার মতো ফুটল। সাতক্ষীরা 4 আসনের জামায়াত এমপি গাজী নজরুল ইসলামের সেই চটি মার্কা সিসিটিভি ফুটেজ, যে মুখে দিনরাত দেওয়া হতো নৈতিকতা আর জান্নাতের সুসংবাদ, সেই মুখটাই এখন এক হোটেলের অন্ধকার ঘরে তথাকথিত মানবিক সেবায় এক নারীর সাথে ব্যস্ত। সাধারণ জনগণ যখন ভেবেছিল এমপি মহোদয় হয়তো এলাকার রাস্তাঘাট কিংবা জলোচ্ছ্বাস নিয়ে চিন্তায় রাত পার করছেন, ঠিক তখনই এক হোটেলে ইনডোরে ওনাকে দেখা গেল অত্যন্ত নিবিড় সেবামূলক কাজে ব্যস্ত থাকতে। ঘটনা ছড়িয়ে পড়তেই তোলপাড় পুরো দেশ, কিন্তু আসল নাটক তো শুরু হলো এরপর। নিজেদের চামড়া বাঁচাতে একের পর এক সাজানো গল্প ভাবছে অন্ধ ভক্তরা। কারো মতে এটা নাকি AI জেনারেটেড ডিপফেক, আবার কেউ বা লজ্জা ঢাকতে একে বানাচ্ছে এমপি সাহেবের গোপন বিয়ে করার দ্বিতীয় বউ। হাই রে ভণ্ডামি, তোদের রূপ দেখে স্বয়ং শয়তানও বোধ হয় আজ লজ্জায় মুখে হাত দিয়ে বসে আছে। ভিডিওটি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকে ট্রলিং আর রোস্টিং এর বন্যা বয়ে যাচ্ছে।
কিন্তু ভণ্ডামির এই মহোৎসবে এখন দুটো বয়ান ডালপালা মেরেছে। একটি হলো এটা নাকি এআই জেনারেটেড ভিডিও, আর অন্যটি হলো উক্ত নারী নাকি ওনার বৈধ দ্বিতীয় স্ত্রী। আসুন দুটো থিওরি নিরপেক্ষ চোখে ব্যবচ্ছেদ করে দেখা যাক। প্রথমত, সিসিটিভির তারিখ অনুযায়ী 2023 সালের এই ভিডিওটিকে যারা ডিপফেক বা এআই বলে বাঁচানোর চেষ্টা করছেন, তাদের বিজ্ঞানের জ্ঞান দেখে চোখে পানি চলে আসার জোগাড়। চশমার ফ্রেম, চোখের আকৃতি, কপাল, চিবুক থেকে শুরু করে হাতের গঠন, ভিডিও মানুষটির সাথে এমপি মহোদয়ের মিল এতটাই স্পষ্ট যে ডিপফেক কার্ড খেলে এই যাত্রায় পার পাওয়ার কোনো সুযোগ নেই। নিখুঁত ভিডিওকে ফেক বানিয়ে সাধারণ মানুষকে আর কত বলদ ভাববেন। দ্বিতীয়ত, যদি ধরেও নেওয়া হয় যে ওই তরুণী ওনার বৈধ স্ত্রী, তাহলে যে বিপদের আরো শেষ নেই, কারণ নির্বাচনী হলফনামায় এমপি সাহেব দ্বিতীয় কোনো স্ত্রীর কথা উল্লেখ করেন নাই। আর নির্বাচনে তথ্য গোপন করা মানে আইনি ভাষায় সোজা পদ বাতিলের পথ সুগম করা। তাছাড়া আরেকটি কৌতূহলোদ্দীপক বিষয় হলো এই কল্পিত ছোট মায়ের বয়স কিন্তু এমপি সাহেবের নিজের মেয়ে শারমিন সুলতানা খুকুর বয়সের চেয়েও বেশ কম। অতএব তথাকথিত স্ত্রী বানিয়ে সত্যকে আড়াল করার অপচেষ্টাও মুখ থুবড়ে পড়ছে। রাজনীতিতে নৈতিকতা ও দুর্নীতির বিরুদ্ধে বড় বড় বয়ান দেওয়ার দলগুলোর জন্য এটা একটা বিশাল প্রশ্ন চিহ্ন। যারা সমাজে নৈতিক শাসন প্রতিষ্ঠার কথা বলেন, তাদের দায়িত্বশীলদের এমন স্ক্যান্ডাল কিন্তু নীরবতায় শেষ কথা নয়। এ ধরনের ঘটনা প্রমাণ করে মুখের নীতিবাক্য আর ভেতরের বাস্তবতার ব্যবধান কতখানি প্রকট হতে পারে। সোশ্যাল মিডিয়ার এই যুগে একটা ভিডিওতে চোখ মেললেই বোঝা যায় কোনটা খাঁটি সত্য আর কোনটা উদ্দেশ্য প্রণোদিতভাবে সাজানো গল্প। অতএব ডিপফেক কিংবা কাল্পনিক স্ত্রীর নতুন গল্প ফেদে এ জাতীয় স্পষ্ট বিতর্ক চাপা দেওয়ার অপচেষ্টা করা মানে নিজেদের আরো বেশি হাস্যকর করে তোলা ছাড়া আর কিচ্ছু নয়। আসল ঘটনার ঢাকা দেওয়ার এই নোংরা রাজনীতি আর ভণ্ডামি জনগণ বহু আগেই ধরে ফেলেছে। খুব লজ্জা পাইতেছি ভাই। এটা মাস্ক থাকলে মুখ ঢাইকে আসতাম। হ্যাঁ, সত্যি লজ্জা পাচ্ছি। গাজী নজরুল ইসলাম এমপি সাতক্ষীরা 4 আসনের, কেন উনি এই কাজটা করলো বুঝলাম না। আসলে হয় কি জানেন, নীতি আদর্শ আপনি যত কিছুই বলেন না কেন, ব্যাপারটা আলাদা। ওই জায়গাটায় মানুষ নিজেকে ঠিক রাখতে পারে না, কিন্তু ঠিক রাখতে হবে, দায় দায়িত্বের ব্যাপার আছে তো, তাই না? আমি যৌবনে যা কিছু করছি এই বয়সে এসে তা করতে পারবো, করা উচিত না। সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে না। তো দেখেন ভাই ব্রাদার, আমি সিনেমার মানুষ, হ্যাঁ, আমি অতটা সুফি হইতে পারবো না যে অন্যদেরকে গুনাহগার মনে হবে। হ্যাঁ, এতটা সুফি মানুষ আমি না। জীবন অনেক গুনাহ করছি, সেটা বইটা শেষ করতে পারুন না, কিন্তু উপরওয়ালা একজন আছে, উনি তো দেখছে। হ্যাঁ, উনি সবকিছু দেখে। আমার মনে হয় উনি তাদেরকে ক্ষমা কইরা দেয় যারা ধরা খায় না। হ্যাঁ, যারা ধরা খায় না। চুরি বিদ্যা, বড় বিদ্যা যদি ধরা না পড়েন, চুরি কইরা যদি ধরা পড়েন, তাহলে শেষ। ওই যে বলে না, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। গাজী নজরুল ইসলামের এই দুর্ঘটনা ওনার সারা জীবনের কান্না হয়ে গেল। তো এটা, হ্যাঁ, সারা জীবনের কান্না। দেখেন উনি এই সংসদে কিভাবে আসবে, খুব লজ্জা পাবে, কিভাবে মুখ দেখাবে। এখন কথা হচ্ছে, অনেকেই বলতে পারেন ভাই ওনার বিবাহিত বউ বিয়ে করছে, আমি একমত আপনার সঙ্গে। যদি ওনার বিবাহিত বউ হয় আমার কোনো আপত্তি নাই, আবার বাইরের কেউ হইলো আমার আপত্তি নাই, যদি উনি ধরা না খাইতো, বুঝছেন? কারণ আমরা তো জানতাম না, আপত্তি করুম কেমনে, জানতামই না ব্যাপারটা। কিন্তু এখন কি হয়েছে জানেন, ঘরের বউ বাইরে যাবে কেন, অন্য জায়গায় যায় কেন ওনারা, কেন, কারণ কি? আর আমি যেটুক বুঝি আমার অল্প জ্ঞানে, এটা কিন্তু ফাঁদ পেতে ধরা হয়েছে, ফাঁদ পাতা হয়েছে। এটা যে একেবারে প্রথম ঘটনা এমন না। 10 দিন চোরের 1 দিন গৃহস্থের কথা তো বলে না, আমরা বলি না 10 দিন চোরের 1 দিন গৃহস্থের, এরকম কথা তো আমরা বলি। এটা ফাঁদ পাতা হয়েছে। ওইখানে যে উনি যাইতো এটা কেউ কেউ জানতো। উনি বলছে ওনার ড্রাইভারের কথা। ওনার ড্রাইভার আবার কে? ওনার এই যে নতুন বউ, যাকে উনি বউ বলতেছে, ওনার মামা, ওই মামাকে উনি আবার ড্রাইভার রাখছে। তার মানে মামা শ্বশুর ফাঁদ পাচ্ছে। ওনাকে ঘরের মধ্যে ঢুকাই দিয়া মামা শ্বশুর আবার লোকজন নিয়ে আসছে। শোনা যাচ্ছে 1 লক্ষ টাকা দিছে। উনি একজন এমপি মানুষ, উনি কেন টাকা দিতে যাবে যদি কোনো অন্যায় না কইরা থাকে? ওনার বউ যদি হয়ে থাকে কেন টাকা দিতে যাবে? ওনার ভিডিও আমি দেখছি, কিছুটা হইলেও তো বুঝি মানুষের চোখ মুখ দেখলে।
উনি খুবই নার্ভাস। হ্যাঁ, উনি যে অন্যায় করছে এটা ওনার চোখে মুখে ফুটে উঠছে। যাই হোক, উনি ওনার প্রথম স্ত্রীকে দিয়া বলাবার চেষ্টা করছে অনলাইনে যে আমার স্বামী কোনো অন্যায় করে নাই, সে আরেকটা বিয়ে করছে, আমার স্বামীকে নিয়ে যারা এসব গুজব রটাচ্ছে তাদেরকে আইনের আওতায় আনবে। কত লোকরে আইনের আওতায় আনবেন বলেন, কত মানুষকে আইনের আওতায় আনবেন? মানুষ এটা বলবে, সুযোগ পেয়ে গেছে, কেন বলবে না? উনার কারণে জানেন পুরা জামাত ইসলাম লজ্জায় পড়ে গেছে, আমিও লজ্জায় পড়ে গেছি। আমার না আপনাদের সামনে আসতেই লজ্জা লাগতেছিল, বহুবার চিন্তা করছি থাক আজকে আর কোনো কথা বলবো না, কিন্তু আবার এটাও ভাবলাম ও নিজের গায়ে পড়ছে তো এখন কথা বলতে চাও না, পালায় রইছো। হ্যাঁ ভাই, উপরে থুতু মারলে তো নিজের গায়েই পড়ে। কারণ জামাত ইসলামকে সাপোর্ট করি, দেখছেন আপনারা, আগে পরে আপনারা আমার কন্টেন্ট দেখলেই বুঝবেন কেন সাপোর্ট করি, ওইটাও বলছি। ওনাদের মধ্যে ভালো অনেক গুণ পাইছি আমি, বিশেষ করে ডাক্তার শফিকুর রহমান স্যারের প্রেমে পড়ছি। ওনার বক্তব্য, কথাবার্তা, চাল চলন আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগছে। ওই ভালো লাগা থেকেই জামাত ইসলামকে সাপোর্ট করা। হ্যাঁ, চাচ্ছিলাম ওনারা একবার দেশের শাসন করুক, দেশটা ওনাদের হাতে একটা বার যাক। আমার বিশ্বাস ওনাদের হাতে একটা বার যদি দেশটা যায়, দুর্নীতি মুক্ত একটা দেশ পাবো। কিন্তু এই যে এই কাণ্ডটা কি দুর্নীতির মধ্যে পড়ে? না, এটা দুর্নীতির মধ্যে পড়ে না, এটা অন্য নীতির মধ্যে পড়ে। আদর্শ বলেন, নীতি বলেন, যা কিছুই বলেন, ওই সেক্সের সঙ্গে এটা কোনো সম্পর্ক নাই। ওটা যদি কারো মাথায় একবার উঠা যায় না ভাই, ওর হুশ জ্ঞান থাকে না। কিন্তু হুশ জ্ঞান রাখতে হবে, সাবধানের মাইন্ড নাই তো ভাই। দেখেন, আমি সিনেমার লোক, কত মানুষই তো আমাকে ফোন করে, বিশেষ করে অনেক মেয়েরাও কিন্তু আমাকে ফোন করে, কিন্তু গত 2 বছর কেউ বলতে পারবে না, একটি মেয়ে বলতে পারবে না তার ফোন রিসিভ করছি। কেন করি না জানেন? হ্যাঁ, অডিও কল দিলে আমি রিসিভ করি, ভিডিও কল যখন দেয় রিসিভ করি না। এর পিছনে একটি কারণ, মনে করেন একটি মেয়ে আমাকে ভিডিও কল দিল, আমি ধরলাম, হঠাৎ দেখলাম মেয়েটা উলঙ্গ আর আমার চেহারা, উনি স্ক্রিনশট নিয়ে নিল, ওই মেয়েটা স্ক্রিনশট নিয়ে নিল। এখন ওইটা যদি সোশ্যাল মিডিয়ায় দিয়ে বলে যে আমার সাথে তার সম্পর্ক আছে, আপনারা তো বিশ্বাস করবেন, কারণ আমি তাকায় রয়েছি আর সে অর্ধ উলঙ্গ বা উপরের দিকে খোলা, এরকম একটা কিছু যদি হয়, আপনারা তো অবশ্যই বিশ্বাস করবেন যে ওই মিয়া খালি ভালো ভালো কথা কও, আবার দাঁড়িয়েও রাখছো, এখন তো ধরা খায়া গেলা। কাউরে আমি বুঝাইতে পারুম না, এ ভয়েই ধরি না ফোন। জানেন, অনেক পরিচিত আছে, ধরি না, কারণ কোনো বিপদে পড়তে চাই না। কারণ ওরকম একটা বিপদে পড়লে আপনাদের সামনে আমি মুখ দেখাবো কিভাবে? ভাই ব্রাদার, এই যে বাংলাদেশে দেখেন 18 থেকে 20 কোটি মানুষ আছে, এই 20 কোটি মানুষের মধ্যে সবচেয়ে বেশি বিপদে কে আছে জানেন? এই গাজী নজরুল ইসলাম এমপি। হ্যাঁ, উনি সবচেয়ে বড় বিপদে আছে। বিপদ বলবো না, লজ্জায়, জাহান্নামে আছে। হ্যাঁ, উনি একদম জাহান্নামে আছে। কেন জাহান্নাম বললাম? দেখেন, ওনার তো আত্মীয় স্বজন আছে, ছেলে মেয়ে আছে, তাদেরকে নিশ্চয়ই বিয়ে দিছে, ওনার বয়স দেখে যেটা মনে হইলো নিশ্চয়ই বিয়ে দিছে। এখন দেখেন, এই যে আত্মীয় স্বজন সবাই কাছে কিভাবে এই মুখটা দেখাবে? এই সংসদে যখন আসবে কিভাবে এই মুখটা দেখাবে? সবাই তো ওনার দিকে তাকায় থাকবে, একটা ভালো নজরও তাকাইবে না, উনি ভাববে আমাকে বোধহয় নিয়ে ওই কথাটাই ভাবতেছে। একই লোক, দুইটা পরিচয়। একটা হলো সে মুক্তিযোদ্ধা, আরেকটা হলো সে জামায়াতের নেতা। কোন পরিচয়টা বড়? এই যে সাতক্ষীরা এমপি, জামায়াতের এমপি নজরুল ইসলাম খান, সে কিন্তু একজন মুক্তিযোদ্ধা, আবার জামায়াতের এমপি। এখন তার কোন পরিচয়টা বড় হবে? আমরা মনে করে ধরে নেই মুক্তিযোদ্ধা পরিচয়টা বড়। এই যে মুক্তিযোদ্ধা, আমি ফজলু ফজা পাগলা বলেন, তাহের বলেন, শামীম ওসমান বলেন, জয়নাল হাজারি বলেন, আলতাফুল ওলন্দাজ বলেন, এরা সবাই মুক্তিযোদ্ধা। আমি যত মুক্তিযোদ্ধা দেখছি, আইদার সন্ত্রাস, নয়তো চরিত্রহীন, নয়তো চোরাকারবারি, নয়তো চাপাবাজ, নয়তো মিথ্যুক। এই যে জামায়াতের ভিতরে এখন নজরুল ইসলাম খান, যে নাকি মেয়ে নিয়ে বা তার দ্বিতীয় স্ত্রী নিয়ে এখন ধরা খাইছে, যেটা নিয়েই ধরা খাক না কেন, তাকে অবশ্যই ক্ষমা চাইতে হবে। আপনি কি জানেন, জামায়াতকে অবশ্যই ক্ষমা চাইতে হবে? কেন ক্ষমা চাইতে হবে? এই জামায়াতকে মানুষ সৌদি আরবের রাজ পরিবারের অথবা আরব বিশ্বের যত রাজ পরিবার আছে তাদের চাইতেও বেশি বিশ্বাস করে। কেন বিশ্বাস করে? কারণ হলো তারা কিন্তু একাধিক বিয়ে করে, 10টা 12টা, একসময় নজির ছিল 30টা পর্যন্ত বিয়ে করতে, এখন 4-5টা করে। কিন্তু জামায়াত নেতারা এটাও করে না, তারা এক স্ত্রীতে সন্তুষ্ট থাকে। বাংলাদেশের মানুষ কিন্তু এটা বিশ্বাস করে, এবং এই বিশ্বাসটা কি এমনি এমনি করে? জামায়াতের সব নেতা কি ভালো? না। এইটার জন্য অবদান হইলে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিদের মতো নেতাদের কারণে জামায়াতের লোকদেরকে এরকম বিশ্বাস করে মানুষ। আল্লামা মাওলানা মতিউর রহমান নিজামীর মতো লোকদের জন্যই জামায়াতকে এত বিশ্বাস করে।
জীবন যৌবন সব দিয়ে গেছে তারা এই জামায়াতের জন্য সাধনা করে। জীবনের কোনো ত্রুটি নাই, মানে ত্রুটি থাকতে পারে এমন কোনো ত্রুটি নাই যেটা মানুষকে ক্ষতিগ্রস্ত করে। হ্যাঁ, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, আল্লামা দেলওয়ার হোসেন সাইদি, আবুল কালাম মোহাম্মদ ইউসুফ, নিশ্চয় নাম শোনেন, এক একটা মানে সোনার খনি। সারা জীবন এই লোকগুলোকে রাজাকার টাজাকার এই বলে গালি দিয়ে এসেছে। দেখেন তারা কিন্তু মুক্তিযোদ্ধা না, তাদের চরিত্র কেমন। আর এই যে একটা মুক্তিযোদ্ধা পাওয়া গেছে, আরো দুই একটা আছে জামাতের ভিতরে, 2, 4, 10টা মানে শখানিক আছে। এরা সবই আমার মনে হয় বাটপার। এরা সব চরিত্রহীন, সব। আমি এই যে আরেকবার বলছি আপনাকে, আপনি প্রোনাউন্স মানে রিনাউন্ড মুক্তিযোদ্ধার কথা বলেন, আপনি এই ফজা ফাগলা, আপনি এই যে আব্দুল হামিদ, অ্যাডভোকেট আব্দুল হামিদ, মারাত্মক চরিত্রহীন, প্রতিদিন তার কচি মেয়ে দরকার হয়। তারপরে আপনার এই যে বিএনপি নেতারা তো ফোন করে বলে কেন্দ্রীয় নেতা আসবে, কচি মেয়ে লাগবে। মুক্তিযোদ্ধা মানেই হইল চরিত্রহীন। আপনি শামীম ওসমান, আপনি জয়নাল হাজারি ফেনীর আছে না, আলতাফ গোলন্দাজ, সব চরিত্রহীন কিন্তু এরা। ঠিক আছে, মুক্তিযুদ্ধের বাইরেও চরিত্রহীন আছে, কিন্তু মুক্তিযোদ্ধা মানেই চরিত্রহীন, চাপাবাজ, হিংস্র, খুনি, দেখবেন বাটপার। এই কারণে আল্লামা দেলওয়ার হোসেন সাইদিদের ত্যাগের কারণে জামায়াতকে, শিবিরকে মানুষ ভরসা করে, বিশ্বাস করে, মানে নিজেদেরকে সোফে দেয় মানুষ। হ্যাঁ, তাদেরকে এত বিশ্বাস করে। এই কারণে জামায়াতের আমিরকেও ক্ষমা চাইতে হবে। জামায়াতের আমিরকে ভাবতে হবে সে গোলাম আজম রহমতুল্লাহ আলাই, দেলওয়ার হোসেন সাইদি, শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই, আল্লামা কামারুজ্জামানের রহমতুল্লাহ আলাই, মীর কাসেম আলী রহমতুল্লাহ আলাই, তাদের অবদানকে এই ডাক্তার শফিকেরা কোথায় নিয়ে যাচ্ছে। শফিক ভালো লোক হইতে পারে, বাট হি নট রুট আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট জামায়াত। জামায়াতের রুট আন্ডারস্ট্যান্ডিংটা তার মধ্যে নাই, পালস পিটিশনটা তার মধ্যে নাই। এটা বোঝা যায় যে আমার আরো সর্বোচ্চ কেমন ভালো হওয়া উচিত। আমার সামনে থাকবে সাহাবা কারামদের জীবনের আদর্শ, আমার সামনে থাকবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ। এই গোল না ভেবে তারা পিছনের দিকে তাকায়। হ্যাঁ, আমি তো ওই যে বিএনপির চাইতে অনেক ভালো, ওই যে আমি তো আওয়ামী লীগের চাইতে অনেক ভালো, আমি তো ছাত্র দলের চাইতে অনেক ভালো। এই জিনিসটাকে তাদেরকে পিছিয়ে দেয়, কারণ তাদের গোলটা পিছে। তাদের গোলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনের দিকে না, তাদের গোলটা সাহাবা কারামের দিকে না, রাসূলদের দিকে না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে না। এই কারণে তাদেরকে ক্ষমা চাইতে হবে। এই নজরুল ইসলামকে সংসদের সামনে দাঁড়িয়ে হাত জোড় করে ক্ষমা চাইয়া আধা ঘন্টা দাঁড়াই থাকতে হবে। কারণ কি, জামায়াতের মানুষ এত বিশ্বাস করেন, মানে আল্লামা দেলওয়ার হোসেন সাইদি একটা ব্যক্তি না তো, একটা কালচার, বিশ্বাসের প্রতীক। আপনি দেখেন বাংলাদেশে তো আল্লামা সাইদির চাইতে অনেক আলেম আছে, তাদেরকে মানুষ বিশ্বাস করে, তাদের কথা শুনে। এটা কেন? আল্লামা সাইদির মধ্যে আল্লাহ এটা দিছে। এই সাইদিদের বিশ্বাসের উপরে দাঁড়িয়েই ডাক্তার শফিকেরা এখন হেঁটে বেড়ায়। ও যুবকেরা বলে তুমি টান দিলেই যে যুবকেরা তোমার কথা শুনবে, তা তো না। সাইদির কারণে শুনে যে এটা সাইদির সংগঠন, গোলাম আজমদের কারণে শুনে এটা গোলাম আজমদের সংগঠন, মীর কাসেম আলীদের কারণে শুনে এটা মীর কাসেম আলীদের সংগঠন। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, দেখতে পারলেন আপনারা সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি কি বললেন। ব্যক্তিগত অভিব্যক্তি অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন, আপনারা কি বলতে চান। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সাংবাদিক ইলিয়াস কি বলল সেটি আপনারা শুনতে পারলেন। এখন আপনাদের ওপিনিয়নটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কাছে কি মনে হয়, সত্যিকার অর্থেই কি ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে জামায়াতের এই এমপি গাজী নজরুলকে, নাকি সে নিজে পাকড়াও হওয়ার পরে ঘটনা তৈরি করছে, একটা গল্প বানাচ্ছে? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ধামাচাপা দেওয়ার জন্য, সত্য লুকানোর জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু দিন শেষে ব্যর্থ হয়েছে। নানা ধরনের কাহিনী, মিথ্যা বানোয়াট গল্প সাজিয়েও শেষমেশ রক্ষা হয়নি জামায়াতের এই এমপি সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সাংগঠনিকভাবে আপনারা ইতিমধ্যে অবগত আছেন, জামায়াত ইসলামের পক্ষ থেকে বহিষ্কার করা হয়েছে দল থেকে এই জামায়াতের নেতা গাজী নজরুলকে। তাকে বহিষ্কার করা হলেও তার সংসদ সদস্যের পদ এখনও বহাল রয়েছে, সেখান থেকে তাকে সরানো হয়নি। প্রিয় দর্শক, আপনারা জানাবেন আপনাদের ওপিনিয়ন, অভিব্যক্তি, আপনারা কি বলতে চান এই ধরনের নোংরা মানসিকতা, চরিত্রহীন ব্যক্তির বিরুদ্ধে আপনাদের অবস্থান কি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই বিদায় নিতে হচ্ছে। দেখা হবে আরও অন্য কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।